ফারজানা প্রশ্নটা শুনে আয়নার দিকে তাকায়। রাজ তখনও তার দিকে অনিমেষ নেত্রে চেয়ে আছে। জানা চোখ সরায় না, বরং রাজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ধীর স্বরে বলে, আমার একান্ত ব্যক্তিগত মানুষটাকে। আরেক দফা উল্লাসিত প্রতিধ্বনি শোনা যায়। রাজ খানিকটা অবাক হয়। এত সহজ স্বীকারোক্তি সে আশা করেনি। ভালো লাগায় সিক্ত হয় অন্তরস্থল। ওদের স্বাভাবিক হতে দেখে আশিয়ান ফাজলামি করে বলে, কিরে বেটা, আমরা নতুন বইয়ের মুখ দর্শন করবো না নাকি? তোর ঘুমটা তোলা অপেক্ষায় বুড়ো হতে হবে মনে হচ্ছে। হাসির রোল পড়ে গেল ঘরটায়। ইসরাজের বুকটা ধুক ধুক করতে শুরু করলো। ফারজানার মুখোমুখি হলে আদৌ নিজেকে সামলাতে পারবে কিনা সেটা নিয়ে বড্ড বেশি দ্বিধায় আছে বেচারা। ওইদিকে সবার কথা শুনে ফারজানার লজ্জায় গুটিয়ে যায়। দুজনের নির্বিকার প্রতিক্রিয়া দেখে বাকিরা রীতিমতো জোরাজুরি শুরু করে। বাধ্য হয়ে রাজ এগিয়ে এসে ফারজানার সামনে দাঁড়ায়। ফারজানা তখনও বসে আছে। বেচারির কম্পন টের পেয়ে ইসিরাজ তার হাত দুটো ধরে তাকে দাঁড় করায়। ফারজানা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। ইসিরাজ খানিকক্ষণ অপলকভাবে চেয়ে থাকে। আস্তে ধীরে ফারজানার দোপাট্টার কান নিশে হাত রাখে। বিষয়টা টের পেতেই ফারজানা সিঁদুর রাঙ্গা নেটের দোপাট্টার ভেতর থেকেই চকিতে চোখ রাখে ইস্তিরাজের মোহনীয় দৃষ্টিতে। ব্যাস, ইস্তিরাজ হারিয়ে ফেলে তার ধৈর্য। আলতো করে ঘোমটা তুলে জানার মুখটা নির্বাচন করে খানিকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। অতঃপর হাতের আজলায় ফারজানার দীপ্তিময় মুখটা আগলে নিয়ে কপালে আলতো চুম্বন এঁকে দেয়। বেসামাল রাজ কারো তোয়াক্কা না করে একের পর এক স্পর্শ এঁকে দেয় ফারজানার ছোট্ট মুখশ্রী সর্বত্রে। বাকিরা হতভম্ব চোখে চেয়ে হেসে ফেলে। প্রিমা দৃশ্যটা দেখে মুখ লুকায় আশিয়ানের বাহুতে। তার জিয়ান বেচারা বইয়ের চোখে হাত রেখে ধমকে বলে ওঠে, বড় ভাইয়ের পাগলামি দেখতে নেই বৌজা। আমি চাই না তুই অল্প অল্প বয়সে পেকে যা। মেহরিমা শেষের কথাটা শুনে রেগেমেগে তাজের পায়ে পাড়া দেয়। তার জিয়ান ব্যথাতুর শব্দ করে মেহরিমার চোখ ছেড়ে দিতেই বেচারি কটমট দৃষ্টিতে তার দিকে তাকে ফিসফিসিয়ে বলে ওঠে, আমার যে অল্প বয়স সেটা সারাদিন মনে থাকলেও রাতে কেন মনে থাকে না আপনার? একদম আমার কাছে আসবেন না তাজ ভাই, নয়তো আপনার কর্মকাণ্ড দেখে আমি অকালপক্ষ হয়ে যাব। তার জিয়ান ফুঁসে উঠে খেপাটে দৃষ্টিতে তাকায়, যেন বলতে চাইছে, একবার হাতের কাছে পাই, অকালপক্ষে স্টাডি বিভাগ প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। মেহেরিমা ডন্ট কেয়ার ভাব নিয়ে ইস্তিরাজের দিকে তাকায়। বেচারা বউকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে। ফারজানার চোখেও ভিড় করছে অশ্রুরা। আবেগঘন মুহূর্তটা কিছুক্ষণ পরই কেটে যায়। রাত হয়েছে অনেক, সকলেই ক্লান্ত মোটামুটি। প্রিমা তো শরীরের সবটুকু ভার শানের উপর ছেড়ে দিয়ে কোন মতে দাঁড়িয়ে আছে। আকস্মিক সিদ্ধান্তটা সুন্দর একটা পরিণতর মাধ্যমে সমাপ্ত হলো। অন্তিম মুহূর্তে সকলে শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যের দিকে। তাস এবং মেহু বেরিয়ে পড়ল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। রাজ এবং জানা গেল একসাথে। শান এবং প্রিমাও বেরোলো তাদের পরপরই। নিস্তব্ধ রজনী, মধ্যরাত হওয়ায় রাস্তা বেশ ফাঁকা। মাঝে মধ্যে দু একটা দূরপাল্লার যানবাহনের দেখা মিলছে। বাকিরা দ্রুত গতিতে এগিয়ে গেলেও আশিয়ানের গাড়ি এগিয়ে যাচ্ছে স্থূল গতিতে। রাস্তাটা ভীষণ সুন্দর। আশিয়ান লক্ষ্য করছে প্রিমা বেশ মনোযোগ দিয়ে আশপাশটা দেখছে। এত রাতে গাড়ি থামিয়ে জায়গাটা এক্সপ্লোর করার পসিবল নয় বিধায় আশিয়ান যথাসম্ভব ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। অসুস্থতার ধরগলে বেচারি একদম নেতিয়ে পড়েছে। মুখটা বড্ড শুকনো দেখাচ্ছে। আশিয়ান ভাবলো কালকেই একবার ডক্টরের কাছে যাবে। এক সপ্তাহ পর নর্মাল চেক আপের ডেট হলেও আশিয়ান ভরসা পাচ্ছে না। অদ্ভুত এক ভয়ে বুক মোচড়ে উঠছে বারংবার। আরেকবার প্রিমার দিকে আর চোখে তাকিয়ে আশিয়ান ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো। বাহিরের দিকে মনোযোগী হওয়ার ভান ধরলেও প্রিমা মূলত চোরা দৃষ্টিতে আশিয়ানের সুদর্শন চেহারাটা অবলোকন করছিল। লোকটা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। আজকে খুশির ঠেলায় একটু বেশি গ্লো করছে বোধহয়। মনে মনে খানেক বোকা দিল জিম ট্রেইনারকে। এমনিতেই সুঠাম দেহের অধিকারী আশিয়ান।
রেগুলার জিম করার ফলে দিনকে দিন আরও বলিষ্ঠ হয়ে উঠছে তার বাহ্যিক অবয়ব। রাস্তায় বের হলে আশিয়ানের দিকে ঘুরে ফিরে তাকায় মেয়েরা। তার পাশে প্রিমাকে দেখলে আবার চোখ মুখ কুঁচকে ফেলে। সাংঘাতিক রাগ হয় প্রিমার, কিন্তু মুখ ফুটে বলার মতো কিছুই পায় না। এই শ্যামবর্ণের অসম্ভব সুদর্শন মানুষটা রীতিমতো তার অশান্তির কারণ হয়ে যাচ্ছে, অথচ বেডার নির্বাক। প্রিমার ধ্যান ভাঙে, চোখের উপর তীব্র আলোর ঝলকানি পড়ায়। নিভু নিভু দৃষ্টিতে দেখে একটা ট্রাক তীব্র গতিতে ধেয়ে আসছে তাদের দিকে। প্রিমার বুক ধড়ফড়ে ওঠে, আর্তনাদ করার সময়টুকু পায় না। বেচারি আচমকা গাড়ির টান নেওয়ায় হেলে পড়ে ডান পাশে। অনুভব করে একটা বলিষ্ঠ শরীর আগলে নিয়েছে তাকে, যেন আসন্নবর্তী বিপদ ছুঁতে না পারে তার অস্তিত্ব। পরক্ষণে বিকট শব্দে কেঁপে উঠে আশপাশ। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সবটা। খানিকক্ষণ পর আতঙ্কিত চোখ মেলে আশেপাশে তাকায় প্রিমা। মস্তিষ্ক কাজ করছিল না একদমই। চোখ বুজে শুকনো ঢোক গিলে শরীরের সাথে লেপ্টে থাকা ভারী কি শরীরটা আঁকড়ে ধরে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। বুকটা ভয়ে মুচড়ে উঠে তার, শরীরটা থরথর করে কাঁপছে। হঠাৎ শুনতে পেল এক উৎকণ্ঠিত স্বর। প্রেম, এই প্রেম, ঠিক আছেন আপনি? আশিয়ানের অশান্ত স্বর প্রিমাকে স্বস্তি দিল। বড্ড বেশি ভয় পেয়ে গিয়েছিল। মৃত্যু সন্নিকটে দেখলে মানুষ নির্বাক থাকবেই বা কিভাবে। প্রিমাকে নিরুত্তর দেখে আশিয়ান সরে এসে নিজের সিটে বসে পুনরায় অধৈর্য কণ্ঠে শুধায়। ওয়াইফি, আর ইউ ওকে? স্পিক আপ ড্যাম ইট। প্রিমা স্বস্তির দৃষ্টিতে নিশ্চুপ ভাবে চেয়েছিল। কথা বলতে গিয়েও কেন যেন তার গলার স্বর আটকে আসছিল। আশিয়ানের পাগলামি দেখে কোনো মতে কাপা হাতে তার বাহুর শার্ট খামচে ধরে বলল, পানি। আশিয়ান দ্রুত এদিকে ওদিকে খুঁজতে থাকে পানির বোতল। সবটা লণ্ডভণ্ড হয়ে আছে। আকস্মিক এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে ঘুণাক্ষরেও টের পায়নি আশিয়ান। সাবলীন গতিতে গাড়ি চালাচ্ছিল সে। হঠাৎ একটা ট্রাক এলোমেলোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে ধেয়ে আসে। আশিয়ান ভাবনায় সময় পায়নি, তেমন একটা দ্রুত গাড়ির স্টার্টিং ডান পাশে ঘুরায়। ট্রাকটা একদম বাঁ পাশ ঘেঁষে বেরিয়ে গিয়ে সজোরে আছড়ে পড়ে পিচ ঢালা রাস্তায়। আশিয়ানের গাড়িটা যখন দিক হারিয়ে শক্তপোক্ত গাছের সাথে ধাক্কা খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, তখন নিজের সেট বেল্টটা খুলে প্রিমার উপর ঝাঁপিয়ে পড়ে আশিয়ান, যেন ভাঙ্গা কাচের টুকরো প্রিমার ক্ষত বিক্ষত করতে না পারে। পানির বোতল হাতে আসতেই তৎক্ষণাৎ সেটা প্রিমার দিকে বাড়িয়ে দেয় আশিয়ান। পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে প্রিমা ধীর স্বরে বলে, ঠিক আছি আমি, কোথাও ব্যথা পাইনি। আপনি ঠিক আছেন? আশিয়ান উত্তর দেয় না। প্রিমার কথা শুনে বুকে হাত রেখে হেড রেস্টে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে লম্বা লম্বা শ্বাস টানতে থাকে কেবল। উৎকণ্ঠায় কলিজা হাতে আসার উপক্রম হয়েছিল তার। অতিরিক্ত ভয়ে শ্বাস আটকে আসছিল। মেয়েটার যদি কিছু হয়ে যেত, আশিয়ান বোধহয় মরে যেত। মানুষ মৃত্যুর সন্নিক্ষণে আসলে নাকি স্বার্থপর হয়ে যায়, অথচ আশিয়ানের নিজের কথা মাথাতেও আসেনি। শুধু মনে হয়েছে পাশের সিটে অবস্থানরত তার রাগান্বিতাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। সে সক্ষম, কথাটা বিশ্বাস ঠেকছে। আশিয়ানের অবস্থা দেখে প্রিমা আস্তে ধীরে হাত বাড়িয়ে আলতো করে আশিয়ানের হাত ধরে ফ্যাস ফ্যাস কণ্ঠে বলে, উই আর অল রাইট। আশিয়ান রক্তিম চোখে মেলে তাকে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে শক্তপোক্ত ভাবে জড়িয়ে ধরে প্রিমাকে। বেচারা থরথর করে কাঁপছে। প্রিমা স্পষ্ট টের পায় তার বাড়ন্ত হার্টবিট, কতটা ভয় পেয়েছে সেটা আচরণেই বোঝা যাচ্ছে। প্রিমা তার পিঠে হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলে, আমরা একদম ঠিক আছি জনাব, আপনি ঠিক আছেন? আশিয়ান নিরুত্তর রয়। প্রিমা টের পায় তার কাঁধের অংশটা উষ্ণ নোনা পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। শান কাঁদছে। কথাটা ভেবেই প্রিমার বুকটা মোচড়ে উঠল। সে আর একটুখানি শক্ত করে আশিয়ানকে জড়িয়ে ধরে তার গলার পাশে আলতো করে মুখ গুজে অস্পষ্ট সুরে বলল, অযথা ভয় পাচ্ছেন আপনি, সবটা ঠিক আছি, আমরাও ঠিক আছি, গুরুতর কিছুই হয়নি। কাঁদছেন কেন আপনি? আশিয়ান অস্পষ্ট সুরে বলে, আপনাকে হারিয়ে ফেলার ভয় আমার দম আটকে এসেছিল প্রেম। আপনাকে যে হলে আমি মরে যেতাম। আমার ছেড়ে যাবেন না প্লিজ। আমি সইতে পারবো না দূরত্বের বিরহ। আমার আত্মার সাথে
ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আপনার অস্তিত্ব। আপনি বিহীন আমিটা কেবল অনুভূতিহীন মৃত লাশের মতো। প্রিমা হকচকিয়ে উঠল। খেয়াল করলো আশিয়ানের মনের ভুলেও একবার বাচ্চাদের কথা উল্লেখ করেনি, বরং তার সেফলি নিয়ে তৎপর হয়ে উঠেছে। অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরল প্রিমাকে। হুট করে মনে পড়ল কদিন আগের স্বীকারোক্তি চাওয়া ঘটনাটা। আকস্মিক তার মনে হলো ভালোবাসার আক্ষরিক স্বীকারোক্তির তুলনায় অনুভাবিত অনুভূতি বেশি তৃপ্তিদায়ক হয়। আর্শিয়ান স্বীকার না করলেও তার কর্মকাণ্ড স্পষ্ট জানান দিচ্ছে সত্যতা। ভালোবাসি বলতে সবাই পারে, কিন্তু অনুভব করানোর ক্ষমতা কজনের আছে? মানুষ হয়তো বা তার জীবনে হাজারবার শোনে শব্দটা, কিন্তু কজন জীবনে এই বিশেষ অনুভূতি ও অনুভবের সুযোগটা পায়? যারা এই চমৎকার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবতী। মধ্যরাত পেরিয়েছে। পরিশেষে বউ নিয়ে ফ্ল্যাটের সামনে হাজির হয়েছে ইসরিয়াস। ফারজানা তো লজ্জায় গুটিসুটি মেরে দূরে পালানোর ধান্দায় আছে। ইসরিয়াস অধিকার ফলিয়ে বেঁধে রেখেছে তাকে। ফ্ল্যাটের দরজা খুলে ফারজানার দিকে তাকে ইসরিয়াস ধীর কণ্ঠে বলে, রিক্ত আমিনারে আপনি বিহীন কেউই সুরঞ্জনা। বর্ণের আয়োজনটা বর্ণিল না হওয়ার অপেক্ষাটা ভুলে যাওয়ার কষ্টসাধ্য হবে। ফারজানা নির্লিপ্ত চোখ জোড়া তুলে ইসরিয়াসের দিকে তাকায়। লোকটার মুখে স্লান হাসি দেখে জানার খারাপ লাগে। লজ্জা ফেলে কয়েক কদম এগিয়ে এসে রাজের হাত জড়িয়ে ধরে বলে, বর্ণিল আয়োজন বর্ণহীন হয়ে পড়ে যদি বিপরীত পক্ষের মানুষটার মনে জাঁকজমকপূর্ণ অনুভূতির সমাচার না থাকে। বাহ্যিক সাজসজ্জাও অদরকার হয়ে ওঠে ক্রমশ। আমার সাদামাটা জীবনে হুলস্থুল আয়োজনের বিশেষ গুরুত্ব নেই। আপনি নিশ্চিন্তে থাকুন জনাব। ইসিরাস স্মিত হাসে। আকস্মিক ফারজানাকে কোলে তুলে ঘরের ভেতরে প্রবেশ করে সুইচ বোর্ডের সামনে দাঁড়িয়ে দুষ্টুমি চলে বলে, আপাতত ঘরের বাতি জ্বালিয়ে দিন। সংসারের বাতি জ্বালানোর বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বাকি রাত পড়েই আছে। ফারজানা লজ্জায় হতভম্ব হয়ে যায়। ঠোঁট কাটা লোকটার বিয়ের পর থেকেই তার মান সম্মান নিলামে তুলেছে। নিজেকে সামলাতে না পেরে ফারজানা বলল, মুখে কিচ্ছু আটকায় না আপনার, তাই না? ইস্তিরাজ তাকে সবার উপরে আলতোভাবে বসিয়ে দিয়ে বলল, কদিন পর হাতের অবাধ্য বিচরণ আটকাবে না ম্যাডাম। বি প্রিপেয়ার। ফারজানা শিউরে ওঠে। কথা আটকে আসে তার। ইস্তিরাজ বাসার দরজা বন্ধ করে এসে রান্নাঘরের দিকে ছুটে যায়। মিনিট 10 পর একটা ট্রেতে হালকা মিষ্টি জাতীয় খাবার এবং 2 গ্লাস শরবত নিয়ে হাজির হয়। খাবার সমেত ট্রেটি টেবিলে রেখে ফারজানার পাশে ঘেঁষে বসে ইস্তিরাজ। ফারজানার একটু অস্বস্তি বোধ হলেও কিছু বলল না। ইস্তিরাজ 1 চামচ পায়েস নিয়ে ফারজানার মুখের সামনে তুলে ধরে বলে, অভিনন্দন আপনাকে বিশেষ জানা। নতুন সংসারের জন্য স্বাগতম। ফারজানাও ফিরতি জবাবে রাজকে 1 চামচ পায়েস খাইয়ে দিয়ে বলে, আপনাকেও অভিনন্দন। ফারজানার ক্লান্ত মুখবয় দেখে জুসের গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে ইস্তিরাজ হালকা গলায় বলে, আমি জানি আপনি ভীষণ ক্লান্ত, তবে আমি চাইছিলাম দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়তে। বেশি কষ্ট হয়ে যাবে? ইতস্ততায় ফারজানার মুখবয় রক্তিম হয়ে ওঠে। এদিকে ওদিকে নজর ফিরিয়ে আমতা আমতা করতে থাকে। ইস্তিরাজ ভ্রু কুঁচকে বোঝানোর চেষ্টা করে তার অভিব্যক্তি। ফারজানা আটকে আসা গলায় বলে, মানে আসলে ইসরাজ বুঝে যায় তার সমস্যা। বেচারিকে অস্বস্তিতে না ফেলে সহজ গলায় বলে, ডোন্ট ওয়ারি, আমি বুঝে নিয়েছি। আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন। 2টা আবদার রাখবেন আমার? ইস্তিরাজের আচরণে ফারজানা মোমের মতো গলে যাচ্ছে। এতটা আদর, যত্ন, ভালোবাসা সত্যি সে ডিজার্ভ করে? প্রশ্নের ঘোর থেকে বেরিয়ে প্রত্যুত্তরে বলে, কি আবদার? ইস্তিরাজ আদুরি কণ্ঠে বলে, আমার কাবার্ডে হোয়াইট কালারের পোলো টি শার্ট আছে বেশ কয়েকটা, তার মধ্যে যে কোনো একটা পরবেন। নামাজের সময়টা আমার পাশে বসে থাকবেন। ফারজানা সাধারণত টি শার্ট পরে না, তবে রাজের আবদার ফেরাতে পারল না কেন জানি। ধীর কণ্ঠে বলল, ঠিক আছে। ইস্তিরাজ খুশি হয়। টুকটাক কথাবার্তা বলে দুজনে যায় ফ্রেশ হতে। ফারজানার অতি মাত্রায় বিরক্ত লাগছিল বিধায় চটজলদি শাওয়ার নিয়ে চুলগুলো হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নামাজে মগ্ন রাজের পাশে এসে বেডের উপরে বসে। 2 রাকাত নফল নামাজের কথা বললেও ইসিরাজ 4 রাকাত নামাজ পড়ে। মোনাজাতে গিয়ে একটা বারের জন্য তার ঠোঁট নড়েনি, উল্টো কিছু বলার আগেই সে কেঁদে ফেলে। ফারজানা অবাক হয়ে দেখে তার কান্না।
লোকটা এমন ব্যাকুল হয়ে কিসের আর্জি জানাচ্ছে? ফারজানার ভেতর তোলপাড় সৃষ্টি হয়। দীর্ঘ সময় বসে থাকায় অসহ্য ব্যথায় দিন দুনিয়া জাহান্নাম লাগতে শুরু করে। ফারজানা না পারতে বেডে হেলান দিয়ে বসে। ইসরাজের কান্নার স্বর তাকে ভেতর থেকে বিচলিত করে তুলছিল। কিছু সময় পেরোতেই ইসরাজ তার সামনে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে কিছু দোয়া পড়ে তার মাথায় ফু দিয়ে দেয়। ফারজানা চোখ বুজে ফেলে প্রশান্তিতে। এত যত্ন এর পূর্বে কখনোই তার কপালে জোটেনি। ইসরাজ নীরবে ফারজানার অবস্থা অবলোকন করে ঘর থেকে বেরিয়ে যায়। অতঃপর মিনিট পাঁচেক পর ফিরে আসে একটা হিট প্যাস হাতে। ফারজানা কিছু বলার পূর্বেই ইসরাজ নিজ দায়িত্বে তার নরম উদয়ে আলতো করে সেটা বসিয়ে দিয়ে বলে, অল্প একটু সময় অপেক্ষা করুন, ইউ উইল ফিল বেটার। ফারজানা সেই বিষয়ে কথা বাড়ায়নি। ইসরাজ তার বিপরীত সাইডে শুয়ে ধীর কণ্ঠে বলে, আপনার পাশ ঘেঁষে শোয়ার অনুমতি দেবেন? প্রমিস করছি একটু দুষ্টুমি করব না। ইসরাজের কণ্ঠে আকুতি স্পষ্ট। ফারজানা অল্প একটু সময় নিয়ে শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, তবে একটা প্রশ্ন করি। ইসরাজ আলতো করে তার হাত জড়িয়ে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে বলে। হুম। ফারজানা শিউরে ওঠে ইসরাজের কাণ্ডে। নিজেকে সামলে অস্পষ্ট সুরে বলে, মনোজাতে বসে কান্না করেছিলেন কেন? ইসরাজ স্লান হেসে বলল, আমার 32 বছরের জীবনে আমি কেবল দুটো কারণে খোদার দরবারে আজই জানিয়েছি, তার মধ্যে আজ একটা পূরণ হয়েছে বলে শুকরিয়া আদায় করছিলাম। ফারজানার অন্তরস্থলে প্রশান্তিতে ছেয়ে যায়। তবে কিছু একটা ভেবে জিজ্ঞেস করে, আমি আপনার দ্বিতীয় মনোজাতের কারণ হলে প্রথম মনোজাতের কারণ কি ছিল? নারী সুলভ সন্দেহের বিষয়টা টের পেয়ে ইসরাত মৃদু হাসে। অন্ধকারে সেটা দৃশ্যমান হয় না। জানার মাথায় হাত বুলিয়ে দিয়ে স্লান স্বরে বলে, প্রথম মোনাজাতের কারণ ছিল আমার জন্মদাত্রী মা। সে অভাগিনীর পরকালের সুখ সুনিশ্চিত করতেই আমার এত আয়োজন। ফারজানা টের পায় ইসরাজের গলা কাঁপছে। এই মুহূর্তে এই প্রসঙ্গটা একদমই টানতে চাইছিল না ফারজানা। চুপচাপ ইসরাজের আদরে স্পর্শগুলো উপভোগ করতে লাগলো। তার চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা আনন্দের অশ্রু। পরিশেষে সুখের পায়রা তার আঙ্গিনায় হাজিরা দিয়েছে। নিস্তব্ধ রজনীর অন্তিম প্রহর। প্রিমার পালকের ন্যায় হালকা শরীরটা বুকে জড়িয়ে শুয়ে আছে শান। তার ক্লান্ত চোখ দুটোয় ঘুমের লেশ মাত্র নেই। নির্মেষ দৃষ্টিতে চেয়ে আছে শূন্যে। মস্তিষ্কে চলছে হাজারো ভাবনা। বুকের ভেতরটা অজানা ভয়ে শঙ্কিত। সে আনমনে ভেবে যাচ্ছে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনা। প্রিমার ভরসাযোগ্য সান্ত্বনায় আশিয়ান অল্প সময়ের মাঝে ঘর থেকে বেরিয়ে আসে। ধাতস্থ হয়ে নিজেকে সামলে দরজা খুলে বেরিয়ে ট্রাকের অবস্থান দেখতে এগিয়ে যায়। দুঃখজনক বিষয় হলো ট্রাকটা স্লিপ করে অনেকটা দূরে এগিয়ে জঙ্গলের দিকে গিয়ে থেমেছে। সেদিকে যাওয়া পসিবল নয়। আশিয়ান দীর্ঘশ্বাস ফেলে দ্রুত 999-এ কল করে জানিয়ে দেয় এবং উবার ডেকে প্রিমাকে নিয়ে দ্রুত বাড়িতে ফিরে। প্রিমা তেমন কোনো আঘাত না পেলেও আশিয়ান হালকা পাতলা চোট পেয়েছে। বাসায় ফিরে প্রিমা নিজ দায়িত্বে তার ড্রেসিং করে দেয়। আশিয়ান টু শব্দ নির্গত করেনি, কেবল চুপচাপ যন্ত্রণাটুকু গ্রহণ করেছে। বহুদিন পর তাদের সম্পর্কের অল্প একটুখানি স্বাভাবিকতায় ফিরেছে। আশিয়ার মনে মনে ভাবে এবার বোঝাপড়াটা করে নেওয়া উচিত। দুজনেই বেশ ক্লান্ত ছিল। প্রিমা বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। বেচারির শরীরটা হালকা একটু গরম ছিল। জ্বর আসার চিন্তায় সায়নের ঘুম উবড়ে যায়। রাতের অন্তিম প্রহর পেরিয়ে যাওয়ার পর যখন প্রিমার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয় তখন স্বস্তির শ্বাস ফেলে নিজেও একটু ঘুমানোর চেষ্টা করে আশিয়ান। বিধ্বস্ত মস্তিষ্কেও প্রিয় নারীর সান্নিধ্য পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সূর্যের সোডিয়াম আভায় ঘর আলোকিত হয়ে ওঠে। রোদের মৃদু ঝলকা চোখ মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আশিয়ানের। চোখ মেলে আর মোনা ভেঙে উঠে বসতেই খেয়াল করে প্রিমা নেই। তার বুকটা ধক করে ওঠে, কারণ প্রিমা কখনো তার আগে উঠে না। সে হতভম্ব কণ্ঠে ডাকে, প্রেম, কোথায় আপনি? প্রিমা সাড়া পাওয়া যায় না। আশিয়ান চট করে উঠে দাঁড়িয়ে ব্যালকনি এবং ওয়াশরুম চেক করে। কোথাও নেই মেয়েটা। আশিয়ানের চিন্তার পারদ তরতর করে বাড়ে।
হুশ খুয়ে অনাবৃত দেহেই ঘর থেকে বেরিয়ে উচ্চস্বরে ডাকতে থাকে প্রিমাকে। ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন আরিয়ান চৌধুরী। ছেলের অবস্থা দেখে হতভম্ব কণ্ঠে জিজ্ঞেস করে, হে কি হাল তোমার? উন্মুক্ত দেহে কেবল একটা ট্রাউজার পরা অবস্থায় আশিয়ানকে বেরিয়ে আসতে দেখে হকচকিয়ে ওঠেন আরিয়ান চৌধুরী। আশিয়ান কখনো এই বেশে ঘর ছেড়ে বেরোয় না। বাবার কথায় পাত্তা না দিয়ে আশিয়ান জিজ্ঞেস করে, তোর বৌমা কোথায়? আরিয়ান চৌধুরী ভাব নিয়ে বলেন, কে বৌমা? কিসের বৌমা? আমি কোনো বৌমাকে চিনি না। আশিয়ান তেতো মুখে বলে, তোমার সুইট লিটল প্রিন্সেসের কথা জিজ্ঞেস করছে। আরিয়ান চৌধুরী হাসি আটকে বলে, সে তো রান্না করে তোমার আম্মুর সাথে বাকি কথা শোনার আগেই প্রস্থান করলো শান। আরিয়ান চৌধুরী অবাক চোখে তাকালেন ছেলের যাওয়ার পানে। তার উদ্ভ্রান্তের ন্যায় ছুটে যাওয়া এবং ব্যাকুলতা দেখে খানিকটা চমকায় বটে। আনমনে কিছু একটা ভেবে হাঁক ছেড়ে স্ত্রীকে ডাকেন। রান্নাঘরে দাঁড়িয়ে সকালের নাস্তার জন্য পরোটা ভাজছিলেন আফিয়া চৌধুরী। ওনার পাশে দাঁড়ানো প্রিমা ফ্লাক্স থেকে চা ঢালছিল। আকস্মিক শানের রান্নাঘরে আসতে দেখে আফিয়া চৌধুরী চমকে তাকিয়ে বলেন, কি হয়েছে আব্বু? কিছু লাগবে? এই অবস্থায় রান্নাঘরে এসেছিস কেন? আশিয়ান এদিকে ওদিকে তাকিয়ে ইতস্তত করতে থাকে। প্রিমা আর চোখে একবার তাকে মিটিমিটি হাসে। আরিয়ান চৌধুরীর হাঁক ডাক শুনে আফিয়া চৌধুরী বিরক্ত হয়ে প্রিমাকে বলে, একটু এদিকটা সামলে নিস, আমি আসছি। আফিয়া চৌধুরী চায়ের কাপ হাতে বেরিয়ে যেতেই আশিয়ান রান্নাঘরের পর্দাটা টেনে দিয়ে প্রিমার পেছনে এসে দাঁড়ায়। প্রিমা তখন পরোটা ভাজতে ব্যস্ত ছিল। শানের ঘনিষ্ঠতা টের পেয়েও কথা না বাড়িয়ে চুপচাপ নিজের কাজ করছিল। আশিয়ান পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে তার মাথায় হালকা ভাবে চুম্বন এঁকে দেয়, অতঃপর ধীর কণ্ঠে শুধায়, সকালে উঠে আমি ডাকেননি কেন? আদুরে স্পর্শগুলো হজম করতে বেগ পেতে হচ্ছিল প্রিমার। আশিয়ানের উৎকণ্ঠা বেশ ভালো মতো টের পেয়েছে প্রিমা। তাকে হারানোর ভয়টা জেঁকে ধরেছে বেচারাকে। মনটা আকস্মিক ভালো হয়ে যায় প্রিমার। প্রশ্নের উত্তরে শান্ত স্বরে বলে, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তাই ডাকিনি। সরে দাঁড়ান, আমার চলে আসবে যে কোনো সময়। আশিয়ান সরল না, উল্টো প্রিমার খোলা চুলগুলোতে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টেনে বলল, ভেজে চুলো রান্না করে এসছেন কেন? কালকে মাথা ব্যথা কাতরাচ্ছিলেন, সেটা ভুলে গেছেন? প্রিমা নার্ভাস হয়ে পড়ে আশিয়ানের এমন কাণ্ডে। বুকটা কেঁপে উঠে বারংবার। কোনো মতে কাপা কণ্ঠে বলে, চুল আড়মোড়ি ভেজা ছিল না, ঘামের জন্য বেশি ভেজা লাগছে। আমার সাথে গল্প করতে এসেছিলাম এখানে। আশিয়ান শুনল প্রিমার কৈফত, তবে বাড়তি কথা বাড়ালো না। নিজ দায়িত্বে লম্বা চুলগুলো হাত খপা করে দিল। এতদিন প্রিমাকে করতে দেখে তারও আয়ত্তে এসেছে বিষয়টা। প্রিমা হকচকিত দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো আশিয়ানের আলতো করে প্রিমার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলে, আম্মুকে পাঠিয়ে দিয়েছে, আপনি কি ড্রয়িং রুমে বসুন, নাস্তা সেরে আমরা ডক্টরের কাছে যাব। প্রিমা হতবাক হয়ে তাকায় কিন্তু কথা বলতে পারে না। আশিয়ান বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরই আফিয়া চৌধুরী উপস্থিত হন রান্নাঘরে। প্রিমা হাজারবার নিষেধ করলেও তিনি ঠেলে ঠেলে তাকে ড্রয়িং রুমে পাঠিয়ে দেন। মা ছেলের কর্মকাণ্ডে মুখ ভার করে প্রিমা ড্রয়িং রুমে বসে থাকে। নাস্তা সেরে দুজনেই বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। আল্ট্রাসাউন্ড রুমে অবস্থান করছে প্রিমা এবং শান। আশিয়ানের চোখ আটকে আছে মনিটরের দিকে। তার চোখ মুখে উচ্ছ্বাস লেপ্টে আছে, বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। প্রথমবার বাবা হওয়ার আসল অনুভূতির সাথে পরিচয় ঘটছে তার। স্ক্রিনে দেখা যাচ্ছে তার সন্তানদের অস্পষ্ট প্রতিচ্ছবি। কর্ণকুহুরে ধাক্কা দিচ্ছে এক মধুর সুর। মূলত বাচ্চাদের হার্টবিটের শব্দ তাকে আবেগে আপ্লুত করে ফেলছে। প্রিমার অবস্থাও একই। তার চোখের কোণে জমেছে আনন্দের অশ্রু। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের ফলে মাতৃত্বের সুখকর অনুভূতি অনুভব করতে পারেনি। আজ সকল অভিমান উবরে গেছে। সেই অনাকাঙ্ক্ষিত শব্দ অন্তরস্থলের মমতার আড়ালে সৃষ্টি করেছে। সকল পরীক্ষা নিরীক্ষা শেষে হসপিটাল থেকে বেরিয়ে আসলো তারা। গ্যাং ওয়ে দিয়ে হাঁটার সময় আশিয়ান বলল, শরীর ঠিক আছে? ধীরে সুস্থে হাঁটছিল প্রিমা। আশিয়ানের আকস্মিক প্রশ্নে স্বাভাবিক কণ্ঠে বলে, খানিকটা সময় নিয়ে আশিয়ান বলে, এখানে 5 মিনিটের দূরত্বে একটা লেক আছে, জায়গাটা বেশ সুন্দর, ওখানে একটুখানি বসি আমরা। প্রিমা ধীর স্বরে বলল, চলুন তাহলে।
কিছুটা পথ অতিক্রম করার পর তারা কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালো। লেক থেকে কিছুটা দূরে একটা স্টিং জনের পাশাপাশি বসলো তারা। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আশিয়ান গলা খাকারি দিয়ে বলল। কিছু কথা বলার ছিল, শুনবেন? আশিয়ানের কণ্ঠে অস্থিরতা মিশেছিল। প্রিমা স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল। বলুন। আশিয়ান ফাঁকা ঝোঁক গিলে বলল। নেহা আমার জীবনের একটা কালো অধ্যায়। তার প্রতি থাকা সমস্ত অনুভূতি নিঃশেষ হয়ে গেছে। বিগত 2টা মাসে আমি প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করেছি। মন মস্তিষ্ক কতটা বিক্ষিপ্ত ছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, সত্যি বলতে করতে চাইছিও না। আমি কেবল আমার বর্তমান অর্থাৎ আপনি নামক অধ্যায়টাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। আপনি কি আমার সেই সুযোগটা দেবেন? প্রিমা বেশ শান্ত চোখে পরোক্ষ করছিল আশিয়ানকে। তার বলা কথাগুলো শুনে একটু সময় নিয়ে প্রিমা বলে উঠল। আপনাকে সুযোগ দিয়েছি বলেই আজ নির্বিঘ্নে এতটা কাছাকাছি অবস্থান করছি আমরা। আপনার অতীত নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আপনি যদি ভেবে থাকেন আপনার অনুতপ্ততার জন্য দ্বিতীয়বার সুযোগ পেয়েছেন আপনি, তবে সেটা কেবলই আপনার ভ্রান্ত ধারণা। আশিয়ান প্রশ্নবোধক কর্ণ শুধায়। তাহলে কেন সুযোগ দিয়েছেন আমায়? একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিমা বলল। আমাদের সংসার প্রায় 8 মাসের। প্রথম দিকে আমি কেবলই আপনার দায়িত্ব ছিলাম, কিন্তু সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আপনার অনুভূতি পাল্টেছিল আমার প্রতি, তবে অনুধাবন করার আগে এই ধ্বংসাত্মক ঝড় সব কিছু শেষ করে দেয়। আমি জানি সেদিন যে নৃশংস মানুষটা আমার সামনে এসেছিল সেটা আপনার একটা নেগেটিভ সাইড, সমগ্রটা আপনিটা নন। আমি অনুভব করেছি আমার প্রতি থাকা আপনার সুপ্ত অনুভূতি। সব মিলিয়ে মনে হলো আরেকবার সুযোগ দিতে ক্ষতি নেই। আশিয়ান উৎকণ্ঠিত স্বরে বলল। জোরপূর্বক কিংবা মেনে নেওয়া অথবা মানিয়ে নেওয়ার সংসার চাই না আমার। একটা সুন্দর প্রাণবন্ত সংসার চাই। আপনি সম্মতি দেবেন? প্রিমা হাসলো। আশিয়ানের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল। সংসার প্রাণবন্ত হয় অনুভূতির শক্ত গাঁথনিতে। আমাদের সংসারটা যদি প্রচেষ্টার কাতারে পড়ে থাকে তাহলে কখনোই এই সংসার কিংবা আমিটা আপনার স্বস্তির কারণ হতে পারবো না। আশিয়ান কিছু সময় নিয়ে অতঃপর বললে। আপনি তো অলরেডি আমার স্বস্তির কারণ হিসেবে আখ্যা পেয়েছেন। বাড়িতে ফিরলে আপনাকে না দেখলে আমার অস্থির লাগে। আপনার রাগ, অভিমান, বিরক্তি আমাকে নিদারুণ যন্ত্রণা দেয়। আপনার সান্নিধ্যে আমি সুখ খুঁজে পাই। প্রিমা অবাক চোখে তাকায় আশিয়ানের দিকে। তার বুক ধরফরিয়ে উঠল রীতিমতো। গাধা লোকটা কি অপকটে স্বীকারোক্তি দিচ্ছে, অথচ ভালোবাসি বলতেই তাহার যত সমস্যা। কয়েকটা ফাঁকা ঝোঁক গিলে প্রিমা বলল। আমার নামে বেশ কিছু শিরোনামহীন সুপ্ত অনুভূতি জন্মেছে আপনার হৃদকুঞ্জে। হয়তো এটাই ভালোবাসার প্রারম্ভিক ধাপ। আমি অপেক্ষা করব আপনার অন্তিম স্বীকারোক্তির। আশিয়ান শূন্য দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে শুধালো। যদি কখনো জানতে পারেন আপনি স্ট্রেফ আমার ইনফ্যাচুয়েশন ছিলেন, তখন কি করবেন? প্রিমা স্মিত হেসে আশিয়ানের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে। বয়সের সংখ্যাটা যে ঘরেই থাকুক, তাৎক্ষণিক আপনার সংসার ছেড়ে একাকিত্বকে বরণ করে বহুদূরে হারিয়ে যাব। আমি সুনিশ্চিত করব আমার নির্মম মৃত্যুর খবরটাও যেন আপনার নিকট অবধি না পৌঁছায়। ভালোবাসার কাঙালিনী বলি ইনফ্যাচুয়েশন নামক অপমানজনক তকমা হজম করব না জনাব। আশিয়ান কেঁপে ওঠে কিঞ্চিত। প্রিমার কথায় তার বুকটা ধরফরিয়ে ওঠে। মনে মনে নিজেকে শখানেক গালি দিয়ে প্রিমার পাশে ঘেঁষে বসে তাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে চঞ্চল গলায় বলে। আমার হৃদকুঞ্জে জন্মানো শিরোনামহীন অনুভূতির সুস্পষ্ট ব্যাখ্যা আপনি খুঁজে নেন। আমি না হয় অনুভব করানোর দায়িত্ব নেব। প্রত্যেকটা মানুষের কিছু অপারগতা থাকে। আমার কমতিটা মার্জনা করার অনুরোধ রইল। প্রিমা টের পায় আশিয়ানের অস্থিরতা। তাকে আমৃত্যু আগলে রাখার প্রচেষ্টা স্পষ্ট দৃশ্যমান হচ্ছে তার আচরণে। লোকটার চোখের দিকে তাকালেই একরাশ মায়াময় চাহনির দেখা মিলে। জড়িয়ে ধরার মধ্যে তীব্র অনুভূতির আভাস পাওয়া যায়। ছোট ছোট স্পর্শগুলোতে মিশে থাকে যত্ন। এত সব কিছু বিনিময়ে তার সামান্য অপরাগতা খানিক সময়ের জন্য মাপ করা যেতেই পারে। লোকটার প্রচেষ্টায় কমতি নেই, কিন্তু অতীতের নিষ্ঠুরতা ভোলাও এত সহজ না। ভাবনার মাঝে আচমকা তলপেটে তীব্র একটা ব্যথা অনুভব হয় প্রিমার। অস্পষ্ট স্বরে গঙ্গিয়ে উঠতেই আশিয়ান হতভম্ব কণ্ঠে জিজ্ঞেস করে। কি হয়েছে প্রেম? প্রিমা লম্বা লম্বা শ্বাস টেনে বলে। লং টাইম বসে থাকার জন্য এরকমটা হচ্ছে বোধহয়। আশিয়ান উঠে দাঁড়িয়ে চটজলদি তাকে কোলে তুলে গাড়ির দিকে হাঁটা দিয়ে বলে। নিজের প্রতি এত অযত্নশীল কেন আপনি?
আপনার মাঝে কারোর প্রাণ ভ্রমণ লুকিয়ে সেটা কেন বলেছেন? আকস্মিক এমন হওয়াতে প্রিমা চমকে যায়। শানের গলা জড়িয়ে ধরে ব্যথার মাঝেও দুষ্টুমি স্বরে বলে, সবসময় শুধু বাচ্চাদের চিন্তা করলে কি হবে? আশিয়ান হাঁটার গতি শিথিল করে প্রিমার চোখে চোখ রেখে বলে, বাচ্চারা আমার কলিজের অংশ। প্রাণ ভ্রমণে বলতে বুঝিয়েছে তাদের মমতাময়ীকে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তীব্র ক্ষুধা অনুভব হতেই ঘুমটা আলগা হয়ে আসলো ফারজানার। চোখ মেলে তাকাতেই অনুভব করলো একটা বলিষ্ঠ শরীর আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে তার সাথে। প্রথমে হকচকিয়ে উঠলেও পরক্ষণে মনে পড়ল গতকাল রাতের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রসঙ্গটা। সদ্য জাগ্রত ফোলা চোখগুলো ঝাপটিয়ে বুকের সাথে মিশে থাকা ইস্তিরাজের দিকে দৃষ্টিপাত করলো ফারজানা। লোকটা বাচ্চাদের মতো তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দৃশ্যটা দেখে আনমনে হাসলো সে। গতকাল রাতে মানুষটা মাত্রাতিক পাগলামি করেছে। ছোট বাচ্চারা যেমন পছন্দের কিছু পেলে সেটা নিয়েই মত্ত থাকে, ইস্তিরাজেরও হয়েছিল ঠিক একই দশা। কিছুক্ষণ পরপরই উকি দিয়ে দেখছিল তাকে, কখনো আবার ধরে রাখা হাতটাতে এঁকে দিচ্ছিল অসংখ্য ভালোবাসাময় পরশ। বারংবার ফিসফিসিয়ে বলছিল, থ্যাঙ্কস ফর কামিং ইন মাই লাইফ, আইল নেভার লেট ইউ গো সুরঞ্জনা। ফারজানা চোখ বুজে ঘুমের ভান ধরে পড়ে থাকলেও সবটা শুনেছে, উপলব্ধি করেছে লোকটার অন্তহীন ভালোবাসা। বাস্তবতা হজম করতে বেগ পোহাতে হয়েছে তাকে। ভেবেছিল এটাও হয়তো কোনো স্বপ্ন, কিন্তু সকালের চমৎকার দৃশ্য তার ভ্রম কাটিয়ে দিল। নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে রাজের মাথায় আলতো করে হাত বুলিয়ে ফারজানা বলল, শুনছেন জনাব, উঠবেন না? ইস্তিরাজ জবাব দেয় না। ফারজানা ব্যর্থ হয়ে রাজের কাঁধ ঝাঁকিয়ে ডাকে। আচমকা ঘুমে বেঘাত ঘটায় ইস্তিরাজের মেজাজ খিচে যায়। মেডিকেল লাইফে এন্টার করার পর গাঢ় ঘুম খুব কম হয়েছে তার। বহুদিন পর আজকে একটু প্রশান্তির ঘুমে মগ্ন হতে পেরেছিল। তন্মধ্যেই শুরু হয়েছে হাউকাউ। চোখ মেলে জলত গম্ভীর স্বরে বলে, হুঁ, আরেও। ইস্তিরাজের ঘুম আসন্ন চোখ দুটোর দিকে দৃষ্টি নিবদ্ধ করে ফারজানা ধীর স্বরে জবাব দেয়, ইটস মি, ইয়োর সুরঞ্জনা। ইস্তিরাজ পিট পিটিয়ে তাকায়, দুবার মাথা ঝাঁকিয়ে লাফ দিয়ে উঠে বসে জানার দিকে বড় বড় চোখে তাকায়। তার চোখ মুখের অবিশ্বাস্য ভাবটা স্পষ্ট। তোতলানো স্বরে কোনো মতে বলে, মিস জানা, আপনি এখানে আমার বেডে? ইস্তিরাজের কথায় ফারজানা শব্দ করে হেসে ফেলে। সদ্য ঘুম থেকে ওঠা ইস্তিরাজের ফোলা চোখ, স্নিগ্ধ মুখশ্রী এবং এলোমেলো চুলের বাহার এবং চমকপ্রদ রিয়াকশন দেখে হাসি আটকাতে পারেনি বেচারি। ইস্তিরাজ কনফিউজড দৃষ্টিতে কিছুক্ষণ তাকে অতঃপর কি যেন ভাবে। পুরো বিষয়টা মস্তিষ্কে ধরা দিতেই সে ঠোঁট কামড়ে হেসে ফেলে। মাথা চুলকে লজ্জিত কণ্ঠে বলে, আসলে হুট করে আপনাকে দেখে, মানে ফারজানা হাসি থামিয়ে বলে, রাতে বিয়ে করা বউকে সকালে চিনতে না পারার অপরাধে আপনাকে বউবিহীন বনবাসে পাঠানো উচিত। ইসরাত চোখ মুখ কুঁচকে বলে, সান্নিধ্যে আসার আগেই দূরে পালাবার ধান্দা। ফারজানা বিরস মুখে বলল, গত রাতে 1 মিনিটের জন্য দূরে ছিলেন। ইসরাত স্বস্তির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে মোহ মাখা কণ্ঠে বলে, সান্নিধ্যের অভ্যন্তরে বিদ্যমান দূরত্বটুকু মেটে দেওয়ার অপেক্ষায় কেউ একজন অধীর আগ্রহে অপেক্ষামান। ইসরাতের অদ্ভুত দৃষ্টি দেখে ফারজানা থমকালো। চমকে উঠে দৃষ্টি ফিরিয়ে আমতা করে বলল, অনেক বেলা হয়েছে, এবার আমাদের ফ্রেশ হওয়া উচিত। ইস্তিরাজ অপলক দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ফারজানার লজ্জা রাঙ্গা মুখশ্রী। স্মিত হেসে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, এরপর আমি যাচ্ছি। ফারজানা তড়িঘড়ি করে উঠে দৌড় দিল ওয়াশরুমে। ইস্তিরাজ দৃশ্যটা দেখে শব্দ করে হেসে ফেলল। আড়মোড়া ভেঙে ফোনটা হাতে নিয়ে গুরুত্বপূর্ণ মেলগুলো চেক করতে শুরু করলো। হসপিটাল থেকে ফেরার মাঝে আচমকা আরিয়ান চৌধুরীর কল আসে। আশিয়ান কিঞ্চিত অবাক হয়ে কল রিসিভ করতেই আরিয়ান চৌধুরী দ্রুত তাদের বাসায় ফিরতে বলেন। বাবা রেহেন ধারার কথায় চিন্তিত হয়ে পড়ে শান। জলদি ড্রাইভ করে পৌঁছে যায় বাসায়। আশিয়ানের অবস্থা দেখে প্রিমাও খানিকটা অবাক হয়েছিল, তবে প্রশ্ন করেনি। বাসায় পৌঁছাতেই দেখে ড্রয়িং রুমের সোফায় লাগেজ সমেত হাজির হয়েছে তারজিয়ান এবং মেহেরিমা। অন্যদিকে কোথাও যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তাদের পাশে অবস্থান করছে আফিয়া এবং আরিয়ান। তাদের চোখ মুখে লেপ্টে আসছে দুশ্চিন্তার ছাপ।
আশিয়ান প্রিমাকে ধীরে সুস্থে সোফায় বসিয়ে দিয়ে প্রশ্নবোধক কণ্ঠে বলে। কি হয়েছে আব্বু? আরিয়ান চৌধুরী হতাশ কণ্ঠে বলেন, জমি জমা নিয়ে ঝামেলা চলছে। তোমার দাদু এসবের চিন্তায় একটু অসুস্থ হয়ে পড়েছেন। অতি শীঘ্রই আমাদের গ্রামে আসার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঝামেলা সমাধানের দায়িত্ব নাকি আমাকে নিতে হবে এবার। বাবার কথায় দীর্ঘশ্বাস ফেলে আসিয়ান। মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থানের কিছু জমি নিয়ে ঝামেলা হচ্ছে। ওই জমির পাশে আরিয়ান চৌধুরীর অংশ থাকায় ওনার উপস্থিতি বাধ্যতামূলক, কিন্তু তার মাথায় খেলে গেল ভিন্ন চিন্তা। তার বাবা এবং মা না থাকলে প্রিমাকে কার ভরসায় বাসায় রেখে যাবে? আসিয়ানের চিন্তিত মুখশ্রী দেখে আফিয়া চৌধুরী স্লান মুখে বললেন, ঝামেলাটা বেশ বড় সড়ো। এই অবস্থায় তোর বাবাকে একা ছাড়া অসম্ভব। এসব শেষ হতে কতদিন লাগবে তার ইয়াত্তা নেই। তবে তুই চিন্তা করিস না, তাজ আর মেহু এখন থেকে তোদের সাথেই থাকবে। উপরন্ত রাজ এবং জানা তো আছেই। আসিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমরা দিকটা সামনে নেব আম্মু, তোমরা টেনশন নিও না, নিজেদের খেয়াল রেখো। আফিয়া চৌধুরী এবং আরিয়ান চৌধুরী প্রিমার সাথে ভালো মন্দ কথা বলে একগাদা সাজেশন দিলেন। অন্তিম প্রহরে কুশলাদি বিনিময় করে বিদায় নিলেন। আরিয়ান তাদের অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু আরিয়ান চৌধুরী সেই প্রস্তাব নাকচ করেন। আসিয়ান কথা বাড়ায়নি, বিশ্বস্ত ড্রাইভারকে বলে ওনাদের গাড়িতে তুলে দেয়। হসপিটালের ঝক্কি ঝামেলা সামলে প্রিমা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আসিয়ান তাকে ঘরে রেখে আসে। মেহরিমা নিজেদের জিনিসপত্র গোছগাছ করতে তাদের জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে যায়। আসিয়ান গিয়ে বসে তারজিয়ানের পাশে। মূলত তাজ নিজেই তাকে ডেকেছিল গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। আসিয়ান সোফায় বসে নিচু কণ্ঠে শুধায়, কাজ কত রেগুলো? তারজিয়ান ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, আরভিদের ল্যাপটপের যাবতীয় ডিটেলসের হাতের মুঠোয় নিয়ে সেগুলো দিয়ে প্ল্যান সাজিয়ে ফেলেছি। এবার শুধু এক্সিকিউট করার পালা। আমার তরফ থেকে বৌমনির জন্য এটা একটা সরি গিফট হবে। আসিয়ান স্মিত হেসে বলল, রওশন ওয়াসিত্ব এবং নাহর ওয়াসিত্বকে ট্রেস করতে পেরেছিস? তারজিয়ান বাঁকা হেসে ভাব নিয়ে বলল, তাদের ব্যাংক ব্যালেন্স, প্রেজেন্ট অ্যাড্রেস সহ যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় ট্রেস করে ইনফরমেশন কালেক্ট করা ডান। আসিয়ান ভ্রু কুঁচকে শুধালো, তাহলে এখনো কাঙ্ক্ষিত কাজটা আটকে আছে কেন? দুদিন পর তোর বৌমনির বার্থডে, আমি তাকে সেরা গিফট দিতে চাই। তারজিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরিফদের বাবার পার্সোনাল পিএকে এখনো ট্রেস করা যায়নি। কোন গর্তে ঢুকে আছে খোদা জানেন। তবে চিন্তার কারণ নেই, জাল বিছানো হয়েছে, বেটা হাতের মুঠোয় আসলো বলে। আসিয়ান তাজের ক্রিমিনাল মাইন্ড দেখে স্মিত হেসে শুধালো, আরভিদের এক্সিস্টেন্স সম্পর্কেও কারো মনে কোনো সন্দেহ জায়গা নেই তো? তারজিয়ান বাঁকা হেসে বলল, প্রতিনিয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ খাটিয়ে খুব নিখুঁতভাবে তার দলীয় নেতাকর্মীর সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছি, এবং তার ফেসবুক প্রোফাইলে প্রত্যেকদিন কিছু ছবি সংযুক্ত করা হচ্ছে। সন্দেহের অবকাশ নেই ভাইয়া। আসিয়ান ইমপ্রেস হলো তার বুদ্ধিমত্তায়। সোফায় নিশ্চিন্তে গা এলিয়ে দিয়ে শুধালো, রাজকে ইনফর্ম করেছিস কিছু? তারজিয়ান জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলে, এতটুকু ইনভেস্টিগেশন আমি আর রাজ ভাই দুজনে মিলেই করেছি। তবে সবকিছুর মাঝে বিরাট একটা খটকা বাসা বেঁধেছে আমার মনে। আসিয়ান ভ্রু উঁচিয়ে শুধালো। কিসের খটকা? তারজিয়ান সন্দিহান কণ্ঠে বলল, আরভিদের ল্যাপটপের পাসওয়ার্ড আমার কাছে নর্মাল মনে হয়নি, এজন্যই নার্কোটিক্স ডিটেকটিভদের কাছে জরুরি তথ্যগুলো সব সাবমিট করেছি। আসিয়ান ক্ষণিকের মধ্যে কিছু একটা ভেবে বলল। ডকুমেন্টগুলো মেল করে দিস। তারজিয়ান মাথা তুলিয়ে সম্মতি জানায়। দুজনের কথোপকথনের মাঝে আচমকা ইস্তিরাজ হাজির হয়। তাদের একসাথে দেখে মিসে অভিমান দেখিয়ে বলে, কিরে দুঃখীর দল, আমার মতো সুখী পাবলিককে আলোচনা থেকে বাদ দেওয়ার দুঃসাহস কোথায় পেলি? তারজিয়ান কিছুই বলল না, তবে আসিয়ান চোখ মুখ কুঁচকে বলে উঠল, ফালতু বকিস না রাজ, তুই ব্যস্ত ছেলে বিধায় ডাকিনি। তাছাড়া এসব বিষয়ে তুই অবগত, বাকিটা সময় মতো জানিয়ে দেওয়া হতো। ইস্তিরাজ ধপাস করে আসিয়ানের পাশে বসে নির্বাক গলায় বলল, এবার কাজের কথা বলি শোন। আমার এক বন্ধু নতুন রিসর্ট তৈরি করেছে গাজীপুরে। মনোরম পরিবেশ এবং চমৎকার ভিউ, কম দূরত্বে অধিক সৌন্দর্যে মণ্ডিত প্রকৃতির ফিল নিতে হলে এবার অন্তত ভিজিট করা উচিত। বের গিফট হিসাবে সম্পূর্ণ রিসর্টটা 3 দিনের জন্য আমাদের ছেড়ে দেওয়া হবে। রিসর্টে বেশ কয়েকটা কটেজ আছে, তাই ভাবলাম একা না গিয়ে তোদেরও অফার করি।
তাস এবং শান দুজনেই একটু ভাবুক দৃষ্টিতে তাকিয়েছিল। ইস্তিরাজ নাক মুখ কুঁচকে বলল, নিরামিষের দল, লাস্ট কবে বউকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিস মনে আছে? দোস্ত, জীবনে তোদের রেহাই দেবে না মগা। নিজেদের জন্য সময় বের কর, নয়তো শেষ বয়সে গিয়ে অরেল টাকা থাকলেও সুখকর স্মৃতির ঘরটাও শূন্যই থাকবে। ইস্তিরাজের কথায় লজিক আছে। সত্যি বলতে পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার কবলে পড়ে মস্তিষ্কে জং ধরে গেছে, মনে প্রশান্তির অভাব। ছোট একটা আউটিংয়ে গেলে মন্দ হয় না। আসেন কিছু একটা ভেবে বলল, সবই ঠিক আছে, তবে আমার মিসেস ইদানিং একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। অসুস্থতা বেড়েছে পূর্বের তুলনায়। এই অবস্থাতে অত দূর যাওয়া সেফ? মর্নিং উইকনেস, মোশন সিকনেস, অল্পতে ক্লান্ত হয়ে পড়া এসব নর্মাল সিমটমস। আমার খুব দূরে জার্নি হলে আমি নিজেই সাজেস্ট করতাম না। রিপোর্ট যেহেতু নর্মাল সেহেতু যাওয়া যায়। মূল কথা হলো আবহাওয়ার পরিবর্তন ঘটলে ওনারাও ভালো লাগবে, ভেবে দেখতে পারিস। তারজিয়ান এবং আসিয়ান কিছুক্ষণ ভেবে চিন্তে জবাব দিল। যাওয়া যাক তাহলে। ভোরবেলার আকাশে তখনও পুরোপুরি রোদ ওঠেনি। নরম কুয়াশা পাতলা চাদরের মতো ঢেকে রেখেছে চারিদিক। জ্যামে পড়ার ভয়ে সকাল সকাল যাবতীয় জিনিসপত্র গুছিয়ে গাজীপুরের দিকে রওনা দিয়েছে সকলে। গাড়ি চালানোর দায়িত্ব এসে পড়েছে তারজিয়ানের কাঁধে। ব্যাকসিটে ঘাঁটি গেড়েছে বাকি দুই দম্পতি। সকলে জাগ্রত অবস্থায় আছে। গাড়িতে মৃদু ছন্দে চলমান রবীন্দ্রসঙ্গীত তাদেরকে অদ্ভুত এক ঘোরে আচ্ছন্ন করে রেখেছে। প্রায় ঘন্টা দুয়েক পর সকলে এসে পৌঁছালো কাঙ্ক্ষিত রিসোর্টের সামনে। তাদের গাড়িটা গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই সকলে অভিভূত দৃষ্টিতে দেখল প্রকৃতির মনোনয়ন সৌন্দর্য। গোলাকৃতি রিসোর্টটা মূলত একটা লেকের উপর নির্মাণ করা হয়েছে। আশেপাশে রয়েছে বেশ কিছু উঁচু উঁচু গাছ, আর ফাঁক গলিয়ে আসা সূর্যের আলো প্রকৃতির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রিসোর্টের পুরোটা জুড়ে নানান ধরনের ফুলের বাহার রয়েছে। গাড়ি থেকে নামতেই আশেপাশে চোখ ধাঁধালো প্রাকৃতিক সৌন্দর্য দেখে বুক ভরে শ্বাস টানল প্রিমা। বিশুদ্ধ বাতাসের সংস্পর্শে এসে মনটা নিমিষেই ভালো হয়ে গেছে। প্রিমার ঘুম আচ্ছন্ন চেহারায় মিষ্টি হাসিটা অবলোকন করে আসিয়ান এগিয়ে এসে বলল, প্রকৃতির মনোরম রাজ্যে আপনাকে স্বাগতম ওয়াইফে। পছন্দ হয়েছে? কিছুটা দূরে অবস্থিত কটেজগুলোর দিকে তাকিয়ে প্রিমা মৃদু স্বরে বলল, ভীষণ সুন্দর জায়গাটা, বহুদিন পর একটু রিল্যাক্স লাগছে। বিনিময়ে আসিয়ান কেবল হাসলো। ওদিকে ঘুমে ঢুলতে থাকা মেহেরিমা কোনো মতে সজা হয়ে দাঁড়াতে পারছে না। গাড়ির সাথে হেলান দিয়ে ক্ষণে ক্ষণে হামি তুলছে। বইয়ের অবস্থা দেখে তারজিয়ান বেরিয়ে এসে ইস্তিরাজকে বলল, আমাদের লাগেজগুলো সাইডে রেখে দিও রাজভাই, বলদটারে ঘরে রেখে আসছি আমি। ইস্তিরাজ চোখ ছোট ছোট করে তাদের দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে বলল, স্টাফদের দিয়ে সবার লাগেজ পাঠিয়ে দেওয়া হবে, তোরা তোদের মুরগি নিয়ে খাঁচায় যা। কথাটা শুনে তারজিয়ানের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। সামনে এগিয়ে গিয়ে এক ঝটকায় মেহেরিমাকে কাঁধে তুলে পিছু ফিরে টিটকারি সুরে বলল, খাঁচায় যাওয়ার তারা তোমার থাকার কথা ছিল, অথচ তুমি পার্শ্বে মুখে দাঁড়িয়ে আছো। কি ব্যাপার রাজভাই, ভাবি পাত্তা দিচ্ছে না নাকি? ছি ছি, শত শত নারীর হার্ট থ্রোব শেষমেশ কিনা নিজের মুরগির কাছে পাত্তা পাচ্ছে না, তাও দুঃখজনক বিষয়। ইস্তিরাজ কটমটিয়ে তাকালো তারজিয়ানের দিকে, কিন্তু ততক্ষণে সে দৃষ্টিসীমার বাহিরে চলে গেছে। আর চোখে পাশে তাকাতেই বউয়ের রাগী দৃষ্টি দেখে কনফিউজড হয়ে বলল, এভাবে দেখাচ্ছেন কেন? ফারজানার দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলিয়ে হিসিয়ে বলল, মিলিয়ন ট্রিলিয়ন নারীর হার্টথ্রোবের দিকে কিভাবে তাকানো উচিত? ইস্তিরাজ বুঝলো তার মিসেস জেলাসি। অসহায় চোখে চেয়ে ধীর কণ্ঠে বলল, একটু প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে দেখলে ঠিকই বুঝতে পারতেন আমি কতটা ইনোসেন্ট। ফারজানা রাগের বসে রাজের পায়ে মৃদু পাড়া দিয়ে বলল, নিজের সুইটহার্টদের কাছে গিয়ে প্রেমময় দৃষ্টির আবদার করুন চত্বসব। বউয়ের যাওয়ার পানে দুঃখী দৃষ্টিতে তাকিয়ে নিজেও ছুটল তার পিছু। তাদের কীর্তি দেখে লেকের পাশে দাঁড়ানো প্রিমা মৃদু হেসে শানকে বলল, এই দুই জুটির খুনসুটি ভালোই লাগে তাই না? আসিয়ান দুষ্টুমি স্বরে বলল, আমার থেকে বল আপনাকে ভালো লাগে, বাকিদের বিষয়ে কিছু জানি না। প্রিমা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, সাত সকালে শয়তানি চেপেছে মাথায়। আসিয়ান প্রত্যুত্তরে প্রিমাকে কাছে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল,
সমীরণে ভেসে বেড়ানো প্রেমের বন্ধনা চেপেছে বোধহয়। প্রিমা মুখ চেপে হেসে মিছি হামি তুলে বলল, কিন্তু আমার চোখে তো ঘুম চেপেছে। আপনি প্রকৃতির সাথে প্রেম করুন, আমি বরং ঘুমোতে যাই। আশিয়ানের মুখটা চুপসে যায়। তীক্ষ্ণ চোখে চেয়ে আলতো করে কোলে তুলে নিতেই প্রিমা তার গলা জড়িয়ে ধরে। আশিয়ানের চুপসে যাওয়া মুখশ্রী দেখে খিলখিলিয়ে হেসে দেয়। প্রিমার প্রাণোচ্ছল হাসি দেখে আশিয়ানের গম্ভীর মুখটায় মৃদু হাসি ফুটে ওঠে। প্রায় সকাল 10টা। রিসোর্টে এসে একচোট ঘুমানোর পরে আশিয়ানের মেসেজ পেয়ে রেস্টুরেন্ট এরিয়ায় হাজির হয় রাজ এবং তাস। দুজনে এসে দেখে আশিয়ান ফিটফাট হয়ে বসে ল্যাপটপে কাজ করছে, মাঝে মধ্যে আবার টেবিলের উপরে থাকা ধোয়া ওঠা কফির কাপে চুমুক বসাচ্ছে। মিনিট 10 বসে থাকার পরও শানের ভাবাবেগ না দেখে ইস্তিরাজ বিরক্ত মুখে বলে, নতুন বইয়ের বাতাস লাগছে গায়ে, আমাদের ডাইকা চুপচাপ বসে রাখছো কেন? ইসরাজের মিশ্রিত ভাষায় করা কটূক্তি শুনে চোখ তুলে তাকালো আশিয়ান। সামনে তাকাতেই দেখলো স্লিপিং আউটফিটে ঘুমু ঘুমু চোখে হাজির হয়েছে বেচারা। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোদেরকে দেওয়া কাজটা কমপ্লিট হয়েছে? আশিয়ানের কথায় ঘুম ছুটে পালালো দুজনের চোখ থেকে। তারজিয়ান ভারী কি আওয়াজে বলল, হ্যাঁ ভাই, এবার শুধু সময়ের অপেক্ষা। আশিয়ান ল্যাপটপটা বন্ধ করে সাইডে রেখে বলল, হোয়াট অ্যাবাউট মিস্টার আশরাফ ওয়াসিদ? ইসরাজ মনে মনে কয়েকটা বিশ্রী গালি দিয়ে তেতো মুখে বলল, গতকাল ডিটেকটিভ টিমের চিফের সাথে কথা হয়েছে আমার। তিনি জানালেন জঙ্গি দলের সাথে হাত মিলিয়েছেন আশরাফ ওয়াসিদ। আরবিতে ল্যাপটপের পাসওয়ার্ডে আসলে একটা অ্যাটাকের ইনফরমেশন ছিল। ওনারা সবটা জেনে কজন টেরোরিস্টকে হেফাজতে নিয়েছেন। ইতিমধ্যে সব কোনোভাবে এই বিষয়টা আগেভাগে টের পাওয়ায় মূল হতা সব আশরাফ ওয়াসিদ আপাতত নিরুদ্দেশ রয়েছে। আশিয়ান কিছুক্ষণ ভেবে চিনতে বলল, তাহলে তো আমরাও সেফ না। কথাটা শুনে হো হো করে হেসে দিল তারজিয়ান। অতঃপর বলল, এইখানে সব থেকে বেশি সেফ আমরা। তুমি চিন্তা করো না ভাইয়া, যত ব্যবস্থা করা লাগে সমস্তটা করে ফেলেছি। তুমি জাস্ট ভ্যাকেশন এনজয় করো। আশিয়ান ভ্রু কুচকে শুধালো, তার মানে এটা ভ্যাকেশন নয়, আমরা জাস্ট নিজেদের সেফটির জন্য জায়গা পরিবর্তন করেছে। ইস্ত্রিয়াস লম্বা একটা হামি তুলে বলল, ইয়েস ব্রাদার, তুই অত চিন্তা করিস না। আপাতত আমার বোনের দিকে নজর দে, আমরা আছি বাকিটা সামাল দিতে। তবে দিন শেষে শুধু অ্যাকাউন্টের কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা পৌঁছে দিলেই চলবে। বিনিময়ে আশিয়ান হাসলো কেবল। হুট করে তারজিয়ানের ফোনটা বেজে উঠল। মেহরিমার কল দেখে আড্ডা থেকে বিদায় নিয়ে কটেজের দিকে গেল। তাজকে বেরিয়ে যেতে দেখে ইসরাজ বলল, আমাদের তাজ কিন্তু আগের তুলনায় অনেকটা পাল্টেছে। অ্যাগ্রেসিভ ভাবটা একদমই নেই, উল্টে অনেক কেয়ারিং হয়েছে ইদানিং। আশিয়ান স্মিত হেসে বলল, মেহরিমা ওর জন্য তাবিজের মতো, যতক্ষণ ওর সাথে আছে ততক্ষণ তাজের মাঝে মনুষ্যত্ব আছে। ভুল ক্রমে যদি একবার ওটা সামান্য দূরত্বে যায় তবে এর মনস্টার সাইডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হি ইজ এ হিরো ফর হার গার্ল, বাট বাকি কথা শেষ করার আগেই ইসরাজ বলল, হি ইজ এ ভিলেন ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হি ক্যান ডিস্ট্রয় দ্য হোল ওয়ার্ল্ড ফর হিজ গার্ল। আশিয়ান পুনরায় আত্মবিশ্বাসের সাথে বলল, হি ক্যান অলসো ডিস্ট্রয় হিমসেলফ ফর হার। কথার বিনিময়ে ইসরাজ সেফ হাসলো। কিছুক্ষণ পর আচমকা শুধালো, তুই কি কিছু নিয়ে টেন্স? আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইদানিং খুব ভয় হয়, ক্ষণে ক্ষণে খুব প্রিয় কিছু হারানোর ভয়ে বুকটা মোচড় দিয়ে ওঠে। উপরন্ত কাঁধে চেপে বসে দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারবো কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দিহান আমি। প্রিমাকে হারানোর ভয়টা বুঝলেও বাকি কথা মাথার উপর দিয়ে গেল ইস্তিরাজের। সে ভ্রু কুচকে শুধালো, কাঁধে চেপে বসা দায়িত্ব মানে? আশিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মেজু বাবা চাচ্ছিলেন তাজ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানটা বুঝে নিক, অথচ এ বিষয়ে তাজ একবারই ভ্রুক্ষেপ। সে 7 বছর আগে দেওয়া ত্যায্য বাণীকে সে ধ্রুব সত্য হিসেবে মেনে নিয়েছে। এই বিষয়ে যদি আমি তাকে মানাতে না পারি তবে এটার এফেক্ট আমাদের পরিবারের উপরেও পড়বে। সব মিলে আমি ভীষণ চিন্তিত। ইস্তিরাজের কপালে ভাঁজ পড়ল। আসলে বিষয়টা চিন্তার। ধন সম্পদ সংক্রান্ত বিষয় সম্পর্কে ফাটল ধরতে সময় নেয় না। আশিয়ানের ক্ষমতা লোভী বানাতে বিন্দুমাত্র সময় নিবে না, কিন্তু তাজের অবজ্ঞা কেউই আমলেই নিবে না। কিছু একটা ভেবে ইসিরাজ শুধালো, তোর ধূর্ত মস্তিষ্কে কোনো সমাধান করা নেড়েছে? আশিয়ান শূন্যের দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে বলল, ইদানিং
আমার মিসেসের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। সময় বাড়ার সাথে সাথে উনি দুর্বল হয়ে পড়ছেন। খুব সম্ভবত আর 2 মাস আমি অফিসের দায়িত্বে থাকতে পারবো। এরপর আমাকে কয়েক মাসের জন্য লিভ নিতে হবে। এই মহড়া দিয়ে তাজের উপর প্রেশার ক্রিয়েট করবো ভাবছি। আমার অবস্থা দেখে বেচারা নিষেধ করতে পারবে বলে মনে হয় না। ইসরাজ কপাল কুঁচকে বলল, তাজরিন এতটা গাধা নয় যে তোর ইমোশনাল ব্ল্যাকমেল বুঝবে না। এটা হয় চান্স 50-50। আশিয়ান বিরক্ত হয়ে বলল, ওনাকে ভুল বোঝার দায়ে তাজের মনে সুপ্ত অপরাধ বোধ আছে। এই অপরাধ বোধ তাকে বাধ্য করবে আমার অবর্তমানে অফিস জয়েন করতে। ইসরাজ মাথা ঝাঁকিয়ে বলল, এটা কাজে দিতে পারে। যাই হোক, মিসেস লাড্ডুকে নিয়ে ভয় পাস না। উপমহল মাত্র 3 দিন সময় দিয়েছেন আমাদের থেকে। ওনারা কনফার্ম করেছেন এর মধ্যে আশরাফ অসিদ্ধকে গ্রেপ্তার করা হবে। ডোন্ট ওয়ারি দোস্ত। আশিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সিকিউরিটি মেনটেন করার পরও গতবার আমাদের সাথে দুর্ঘটনা ঘটেছে। ইভেন তোমাদের বিয়ের রাতে আমরা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচেছি। ভয় হয় ভীষণ। কোনো অনাকাঙ্ক্ষিত ঝড় এসে ওদের যত্নে বাঁধা ঘরটা ভেঙে চুরো নিঃস্ব করে দেবে না তো? ইসরাজ কয়েক কাল থেমে অতঃপর বলল, নিয়তির লিখন খণ্ডানোর সাধ্যি আমাদের নেই, তবে আমরা চেষ্টা করতে পারি। দেখা যাক অন্তিমে জয়টা কার হয়। আশিয়ান খানিকক্ষণ চুপ থেকে অন্য আলাপে ব্যস্ত হলো। ইসরাজ গভীর মনোযোগে সে সব শুনতে লাগলো এবং প্রত্যুত্তর দিল। মেহরিমা কল পেয়ে কিঞ্চিত চমকে ছিল তাস। ঘর ছেড়ে বেরোনোর সময় মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় রেখে গিয়েছিল সে। অল্প সময় কি হলো ভাবতেই প্রগাঢ় ভাস পড়ল কপালে। কটেজের দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখলো বিছানায় উবুর হয়ে শুয়ে ফুপাচ্ছে মেহেরিমা। আশেপাশের সমস্ত জিনিস মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মহারানী রেগে মেগে এই আকাম ঘটিয়েছে তাতে কোনো সন্দেহ নেই তাজের। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরে পড়ে থাকা ভাঙ্গা কাজগুলো এড়িয়ে মেহেরিমার পাশে গিয়ে বসলো তারজিয়ান। তার উপস্থিতি টের পেয়ে দ্বিগুণ তেজে অন্য পাশে মুখ ফিরিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করলো মেহরিমা। তাজের বুকটা স্যাঁত করে উঠে। কি হলো হঠাৎ? তার বউটা এমন খেপলো কেন? উত্তর জানতে মেহরিমার মাথায় হাত রেখে এলোমেলো চুলগুলো ঠিকঠাক করতে করতে ভীষণ আদুরে সরে তারজিয়ান বলল, বৌজান, কি হয়েছে সোনা? তারজিয়ানের আদুরের ডাকে আরো বেশি রেগে যায় মেহরিমা। সিটকে সরে যায় আরেকটু দূরে। অল্প একটু সরলেই সোজা কাচ ভর্তি ফ্লোরে গিয়ে ধপাস করে পড়বে বেচারি। অঘটন টের পেয়ে খপ করে তার হাত টেনে ধরে জোরপূর্বক তাকে নিজের বুকের মধ্যে টেনে আনে তারজিয়ান। মেহরিমা সরে যাওয়ার জন্য মশরামশরি করলে তারজিয়ান শক্ত করে চেপে ধরে তীক্ষ্ণ গলায় বলে, কি হয়েছে বেহু? না বললে বুঝবো কিভাবে? অহেতুক জেদ দেখিয়ে বেলা শেষে তুই কষ্ট পাবি। শক্তিতে কখনো টেক্কা দিতে পারবি না আমাকে। অযথা সরে যাওয়ার পায়তারা করছিস কেন? আমি রেগে যাওয়ার আগে ভালোই ভালোই কারণটা বল। শেষ কথাটা ধমকের ন্যায় শোনালো। মেহরিমা শব্দ করে ফুপিয়ে উঠে তারজিয়ানের বুকে ধাক্কা দিল নিজেকে সারানোর জন্য, কিন্তু তারজিয়ান ছাড়লো না। উল্টো তার পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে আমার বৌজানের? অভিমান জমেছে? আক্ষেপ হয়েছে নাকি অভিযোগ রয়েছে? তারজিয়ানের আদুরের স্বরে কাঁদতে কাঁদতে হেসকি উঠে যায় মেহরিমার। কন্দনরত স্বরে জেদি গলায় তেজ ঢেলে অভিযোগের সুরে বলে, টানা 3টা দিন একটু শান্তিতে ঘুমোতে পারিনি। রাত জেগে আপনার জন্য অপেক্ষা করেছি। অতঃপর আপনার কারণে শেষ রাতে ঘুমিয়েছি। সকালবেলা জলদি উঠে এক্সামের পড়া করতে হয়েছে। দিনে 2-1 ঘন্টা ঘুমালেও শান্তির ঘুম হয়নি একদমই। আজকে একটু ঘুমিয়েছিলাম, অথচ আপনি আমাকে ফেলে উধাও হয়ে গিয়েছিলেন। এত সাধনার ঘুমটা নিমিষেই শেষ। আমার জাস্ট অসহ্য লাগছে এখন। ভীষণ রাগ উঠছে, একটুও ভাল লাগছে না। মেহরিমার শরীর কাঁপছে, চোখ দুটোতে ঘুমের তীব্র রেশ বিদ্যমান। তারজিয়ান নীরবে সবটা পর্যবেক্ষণ করে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। সান্ত্বনা বানিয়ে দেওয়ার বদলে মেহরিমার নতজানু কোমর দেশটাকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে রাখলো। ঘুম কম হওয়ার ফলে মাত্রাতিরিক্ত হাইপার হয়ে উঠেছে বেচারি। তারজিয়ানের উচিত ছিল এক্সামের দিনগুলোতে তার সান্নিধ্য ত্যাগ করা। অপরাধ বোধে ভেতরটা মুষড়ে পড়ল, তবে সেটা প্রকাশ করলো না। মেহরিমা একটুখানি শান্ত হয়ে আসতেই তাকে বুকে নিয়ে শুয়ে পড়ল তারজিয়ান। মেহরিমা রাগ দেখিয়ে উঠে যেতে নিলে ভীষণ ঠান্ডা গলায় তাস বলে, আই সোয়ার বেহু, তুই যদি অকারণে জেদ দেখিয়ে উঠিস তাহলে প্রতি রাতের ঘটনা আজকে অবাধে রিপিট হবে।
এবং হুঁশ হারিয়েও তুই আমার থেকে রেহাই পাবি না। মেহরিমা বাধ্য হয়ে তারজিয়ানের বুকে মুখ গুজে কেঁদে ওঠে, বিড়বিড়িয়ে কত শত অভিযোগ করে। তারজিয়ান কেবল শুনে কিন্তু প্রতি উত্তর করে না। তার মন মস্তিষ্ক চলছে ভিন্ন চিন্তা। মেহরিমার অবস্থার সাথে নিজেদের অতীতের খুব নিখুঁত কিছু মিল খুঁজে পাচ্ছে তারজিয়ান। বিদেশ যাওয়ার পর মেহরিমাকে একটুখানি দেখার তৃষ্ণা, কথা শোনার অভিপ্রায়ে কত রাত নির্ঘুম কাটিয়েছে তার ইয়াত্তা নেই। আজ সেই মেয়েটাই তার প্রতি এতটা অফসেট হয়ে পড়েছে যে তাকে ছাড়া চোখের পাতায় শান্তির ঘুম পর্যন্ত ধরা দেয় না। মেহরিমার ভারী কি উষ্ণ প্রশ্বাস বুকের কাছটায় অনুভব হতেই ভাবনার জাল ছেড়ে বেরিয়ে আসলো তারজিয়ান। চোখ ফিরিয়ে তাকালো তার সাথে আদুরে সানার ন্যায় লেপ্টে থাকা মেহরিমার দিকে। মেয়েটার পরনে রয়েছে কমফি ওভার সাইজ টি শার্ট। বিষয়টা পছন্দ হলো না তাজের। ঘুমন্ত মেহরিমাকে বুকে রেখে ওটা খুলে দূরে ছুঁড়ে মারল সে। মিহু একটু নড়ে চড়ে উঠতেই তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে কাঁধে মুখ বুজে বুজে আসা কণ্ঠে বলল, আমি জিতেছি মেহু। আমার ধৈর্য, আমার ত্যাগ কোনোটাই বৃথা যায়নি। এতদিন পরে সে উপলব্ধি করলাম আমাদের সম্পর্কটাতে বিবাদের তুলনায় বিস্ময়াভিভূত প্রণয় বেশি, আক্ষেপেরও তুলনায় অনুভূতি বেশি, অভিমানের তুলনায় প্রায়োরিটি বেশি। না পাওয়া সবকিছু কেবলই ঠুনকো এক স্মৃতি। তারজিয়ানের কণ্ঠে কম্পন, তবে তার উষ্ণতা লেপ্টে থাকা মেহরিমা কিছুই টের পেল না। ভীষণ সাবধানে তার মুখশ্রী জুড়ে অসংখ্য ভালোবাসার স্পর্শ এঁকে দিল তারজিয়ান। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মধ্যে হেসকি উঠতে থাকা মেহরিমা অনাবৃত দেহখানা নিজের সাথে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে ফিসফিসিয়ে তারজিয়ান বলল, আই রিয়েলি ভেরি ভেরি সরি বৌজান। আর একটুও কষ্ট দিব না তোকে। একদম গুড বয় হয়ে থাকবো আমি। ভীষণ খেয়াল রাখবো তোর। বেশি পাগলামি করে ফেলেছি না? আর হবে না তো। তুই রাগ করিস না কেমন? প্রয়োজনে আমি কানে ধরে সরি বলবো, তবুও তুই কাঁদিস না। আমার বুকটা বড্ড পড়ে তুই কাঁদলে ভীষণ অস্থির লাগে, তবে হাসলে তোকে একদম আমার মহারানীর মতো দেখায়। ভীষণ 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 ভালোবাসি তোকে মেহু। আলোক উদ্ভাসিত জ্যোৎস্না শোভিত পূর্ণিমা রাত। সময়টা প্রায় মধ্যরাতের কাছাকাছি। বিরক্ত মুখে বিছানায় বসে আছে প্রিমা। সন্ধ্যাবেলার বাহিরে ঘুরতে গিয়েছিল তারা। প্রায় রাত 10টার পরে কটেজে ফিরেছে। ভেতরে আসতেই আশিয়ান আকস্মিক শুধায়, অল্প কিছুক্ষণের জন্য শাড়ি পরতে পারবেন? প্রিমা তেমন একটা ক্লান্ত ছিল না। আচমকা শানের আবদার শুনে প্রতি উত্তরে বলে, পারবো। আশিয়ানের গম্ভীর মুখটায় স্মিত হাসি ফুটে ওঠে। প্রিমার চোখে বিষয়টা ধরা পড়তেই তার অন্তর কোন ভালো লাগায় আবেশে পরিপূর্ণ হয়। আশিয়ান লাগেজ থেকে মেরুন রঙের একটা বেনারসি টিস্যু শাড়ি বের করে তার হাতে দিয়ে বলে, খুব সম্ভবত শাড়ির কালার কিংবা ডিজাইন আপনাকে হতাশ করবে না। আর গম্ভীর মানুষটা বরাবরই নিজের অনুভূতি প্রকাশে ব্যর্থ। বেচারা ভালোই চেষ্টা করছে, তবে চাইলেই কি ব্যক্তিত্বের খোলস ছেড়ে বেরিয়ে আসা যায়? প্রিমা তার বিভ্রান্ত চোখের দিকে দৃষ্টিপাত করে ধীর গলায় বলল, আপনি যেমন তেমন ভাবেই আপনাকে মেনে নিতে চাই আমি। মাঝখানে হুট করে কী ধরনের পাগলামো মাথায় চেপেছিল কে জানে, তবে আপনার জোরপূর্বক পরিবর্তিত সত্তাটা বড্ড বেখাপ্পা ঠেকছে। প্রয়োজন নেই এসব মেকি এক্সট্রোভার্ট সাজার। আপনার প্রকৃত সত্তাটাই মুগ্ধ করে আমায়। আশিয়ান চমকে ওঠে। প্রিমা কি ধরে ফেলেছে তার অপরিপক্ক প্রচেষ্টার ব্যর্থতা? প্রিমা কি পড়ে ফেলেছে তার চোখ মুখে লেপ্টে থাকা অস্বস্তি? খানিকক্ষণ কিছু একটা ভেবে গম্ভীর স্বরে আশিয়ান বলে, আপনি বুঝলাম কিভাবে? প্রিমা দীর্ঘশ্বাস ফেলে বলে, বিকালে বুবুকে কল করার জন্য যখন আপনার ফোন দিয়েছিলেন, তখন কিছু কারণবশত আমি গুগলে ঢুকেছিলাম। ওখানে গিয়ে দেখি সার্চ বারে লেখা হাউ টু বি অ্যান এক্সট্রোভার্ট, হাউ টু বি অ্যান গুড হাজব্যান্ড, হাউ শুড উই এক্সপ্রেস আওয়ার ফিলিংস। পুরো বিষয়টা দেখে আমি খুব বেশি অবাক হয়ে যাই। প্রথমে রিয়েলাইজ না করলেও পরবর্তীতে আপনার অ্যাকচুয়াল ব্যক্তিত্বের সাথে আপনার পুরনো দিনগুলোর আচরণগুলো মিলিয়ে দেখতে গিয়ে নিজের ভুলগুলো বুঝতে পারি আমি। সবটা শুনে আশিয়ান খানিকটা অপ্রস্তুত হয়, তবে কিছুটা সময় নিয়ে বলে ওঠে, নিজেকে বোঝাতে না পারে ব্যর্থতার সকল অসহায়ত্বকে ছাপিয়ে যায়। আমি হয়তো অন্যদের মতো স্বীকারোক্তি দিতে অক্ষম, কিন্তু আমার ক্ষুদ্র ক্ষুদ্র কাজকর্ম ঠিকই আপনাকে আসল সত্যটা অনুভব করাতে বাধ্য করবে।
পরিস্থিতি চাপে পড়ে আপনি হয়েছিলেন অধৈর্য, আর আপনার পাগলামিতে সায় জানাতে গিয়ে আশিয়ানের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। প্রিমার মনে জাগ্রত হয় অপরাধ বোধ। মানুষটা তার জন্য কি পরিমাণ সাফার করতে ভাবতেই খারাপ লাগা কাজ করে। আর 5টা বইয়ের মতো তারও মনে হচ্ছিল স্বীকারোক্তি বিষয় গুরুত্বপূর্ণ। তবে সময়ের ফেরে প্রিমা অনুভব করে মানুষটার মুখের বুলি তাকে প্রশান্তি দিচ্ছে না। নিজের অনুভূতি প্রকাশে ব্যর্থ মানুষটার থেকে জোরপূর্বক অনুভূতির স্বীকারোক্তি আদায় করতে পারলেও সেটা ছিল নির্জীব। তার চোখে মুখে ভালোবাসার ছাপের বদলে লেপ্টে ছিল একরাশ অস্বস্তি। বিষয়টা অনুধাবন করতেই প্রিমার বুক কেঁপে ওঠে। নিজের বদলামি ধরতে পেরে শখানেক গালি দেয় নিজেকে। কথা শেষ হতেই আশিয়ান রুম ছেড়ে বেরিয়ে যায়। প্রিমা অলসতা ঝেড়ে ফেলে মনের মাধুরী মিশিয়ে শাড়িটা পরে অল্প একটু সেজে নেয়। হরিণীর ন্যায় টানা টানা চোখ জোড়ায় কাজলের সূক্ষ্ম কালিমা লেপন করে। কোমল ওষ্ঠ জোড়ায় শাড়ির সাথে মিল রেখে একটা গাঢ় শেডের নোট লিপস্টিক দেয়। গলায় একটা সোনালি রঙের পুরু চেন পরে। ফর্সাটে কাঁধে সেটা চকচক করে নিজের সৌন্দর্য জানান দেয়। পরিশেষে শূন্য হাত দুটোতে নিখুঁতভাবে কারুকার্য করা স্বর্ণের দুটো বালা পরে। এগুলো বিয়ের পর আফিয়া চৌধুরী তাকে দিয়েছিলেন, তবে আজ অবধি পরা হয়নি। সাজগোজ করে প্রিমা চুপচাপ পটের বিবি সেজে বসে থাকে, অথচ আশিয়ানের দেখা মেলে না। ক্ষুধার তাড়না অনুভব করতেই প্রিমা ভাবনা ছেড়ে বেরিয়ে আসে। শেষমেশ আর সইতে না পেরে বিরক্ত হয়ে কটেজের দরজার দিকে এগোতে নিলে দরজায় টোকা পড়ে। প্রিমার পদযুগল থেমে যায়। আকস্মিক তার মনটা অজানা অনুভূতিতে শিউরে ওঠে। মুখে ফুটে ওঠে লজ্জারুণ হাসি। ধীর পায়ে এগিয়ে দরজা খুলে সামনে তাকাতেই প্রিমা যেন হতভম্ব হয়ে যায়। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। শখের পুরুষের অতিমাত্রা সুদর্শন অববয় তাকে বাধ্য করে অপলক চাহনি নিক্ষেপ করতে। আশিয়ানের অবস্থাও একই। একান্ত ব্যক্তিগত নারীর মোহনীয় রূপ দেখে বেচারা অবাক হয়ে অবিশ্বাস ও চোখে তাকিয়েছিল। কিছুক্ষণ পর আশিয়ান চোখ নামিয়ে গলা খাকারি দিয়ে একটা ছোট্ট ফুলের বুকে এগিয়ে দিয়ে বলে,